আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। পৃথিবীতে যত ষড়যন্ত্র হয়েছে, ইতিহাস যদি আপনারা ঘেঁটে দেখেন, প্রত্যেকটা ষড়যন্ত্র একটা সময় গিয়ে সকল জাল ছিন্ন করে সত্যতা প্রকাশ পেয়েছে, সত্যতা সামনে এসছে। গত বছর জুলাই আগস্টের সেই জঙ্গি অভ্যুত্থানে আপনারা নিশ্চয়ই জানেন, আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর, সেই রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিবিরের ডেথ স্কোয়াডের যে মেম্বার আবু সাইদ, যাকে এই প্রজন্মের যোদ্ধারা শহীদ আবু সাইদ বলে, যাকে এই প্রজন্মের যোদ্ধারা বীর শ্রেষ্ঠ বলে, সেই মেটিকুলাস ডিজাইনের প্রথম শহীদ জঙ্গি স্কোয়াডের শিবিরের ডেথ স্কোয়াডের সদস্য আবু সাইদ, তাকে হত্যা করা হয়েছিল কথিত সূত্রে। কিন্তু তৎকালীন সময়ে সেই ভিডিওটা যে ভাইরাল হয়েছিল, সেই ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন, তাকে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করেছিল এবং সেটা সামনে থেকে। সম্মুখ ভাগে সে বারবার বুক চেতিয়ে একদম দুহাত প্রসারিত করে দাঁড়াচ্ছিল গুলি করার পরেও। কিন্তু পৃথিবীর যত ফরেন্সিক রিপোর্ট আছে, কোন ফরেন্সিক রিপোর্টে আমি ঘাটাঘাটি করে পাই নাই যে পুলিশ রাবার বুলেট ছুড়লে সেই রাবার বুলেটের মাধ্যমে কোনো মানুষের মৃত্যু হতে পারে। তাহলে আবু সাইদের মৃত্যু কিভাবে হলো? তৎকালীন সময়ে প্রথম আলো একটা রিপোর্ট করেছিল, সেই রিপোর্টে তারা বলেছিল পুলিশের আঘাতেই বা পুলিশের গুলিতেই আবু সাইদের মৃত্যু হয়েছে। কিন্তু আমরা সেই সময় অনেক কিছু বলেছি, অনেক কথা জেনেছি, বাট ওই সময় মানে সত্যতা অনেকটা লুকানো ছিল, আড়ালে লুকানো ছিল। মানে অ্যাকচুয়ালি কিভাবে আবু সাইদের মৃত্যু হয়েছিল সেটা আমরা জানতাম না। কিন্তু পরবর্তী সময়ে সেটা নিয়ে বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত আমাদের চোখের সামনে এসছে। তৎকালীন সময়ে প্রথম আলো রিপোর্টে বলেছিল পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যু। আজকে আবু সাইদের পিতা আদালতে জবানবন্দি দিয়েছে, আবু সাইদের মৃত্যু রহস্যের জট অনেকটা খুলে গেছে। আবু সাইদের পিতা তিনি বলেছেন আবু সাইদের মাথার পেছন থেকে রক্ত ঝরছিল। যখন আবু সাইদকে দাফন করা হচ্ছিল তখন আবু সাইদের মাথার পেছনে পুরো শরীরে আঘাতের দাগ ছিল এবং মাথার পেছন থেকে রক্ত ঝরছিল। পুলিশ গুলি করেছে সামনে। তৎকালীন সময়ে বলা হয়েছে পুলিশের গুলির কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। কিন্তু এই এক বছর পর এসে আবু সাইদের পিতা তিনি জবানবন্দি দিচ্ছে কোর্টে, আবু সাইদের দাফনের সময় তিনি লক্ষ্য করেছিলেন তার মাথার পেছন দিক থেকে রক্ত ঝরছিল এবং তার পুরো শরীরে মানে মারপিটের দাগ, ক্ষত, গুলি করা হয়েছিল বুকের এইখানটায়, কিন্তু পুরো শরীরের পেছনের অংশে মারের দাগ, ক্ষত চিহ্ন, এগুলা কিসের লক্ষণ? তার মানে নিঃসন্দেহে বলা যায় সেই ডেথ স্কোয়াডের যে সদস্য ছিল আবু সাইদ, সেই আবু সাইদকে শিবির পরিকল্পিতভাবে হত্যা করে আওয়ামী লীগের উপর দায় চাপিয়ে দিয়েছে। এর থেকে প্রমাণ তো আর কিছু লাগে না। কারণ একজন পিতা যতই খারাপ হোক, যতই লোভী হোক, তার পুত্রের মৃত্যু নিয়ে কখনো সে মিথ্যা কথা বলবে না, মিথ্যাচার করবে না। একজন পিতা তো আবেগের একটা অনুভূতির একটা জায়গা আছে। ঠিক একই ভাবে একই পরিকল্পনায় স্নাইপারের মাধ্যমে মীর মুগ্ধকে হত্যা করা হয়েছিল। যদিও মীর মুগ্ধকে নিয়ে একটা বিশেষ আলোচনা চলছে যে আদৌ মীর মুগ্ধকে হত্যা করা হয়েছে কিনা, নাকি এটা পুরো সাধারণ নাটক ছিল। মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ, তারা দুজনের চেহারা দেখতে একই রকম সাদৃশ্যপূর্ণ, কিন্তু মীর মুগ্ধের কবর আদৌ কোথায় আমরা সেটা জানি না এখন পর্যন্ত। আবু সাইদের কবরকে বারবার জিয়ারত করা হয়েছে, বারবার অন্তর্বর্তীকালীন সরকার সমন্বয়কারীরা চলে গিয়েছে সেখানে, বাট মুগ্ধের কবরে কিন্তু এখন পর্যন্ত কেউ যায়নি। এবং মুগ্ধকে বিক্রি করে মীর স্নিগ্ধ শত কোটি টাকা কামিয়ে নিয়েছে। এখন সে ইউরোপের বিলাসবহুল দেশগুলোতে ঘোরাফেরা করতেছে। এই হচ্ছে জুলাই চেতনা, এই হচ্ছে জুলাইয়ের অবদান। আরেক ফকিন্নির বাচ্চা চীন সফরে গিয়ে টাই স্যুট মুট পরে একদম সেকেন্ড ওবায়দুল কাদের সেজে গেছে। আজকে বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটা ন্যাক্কারজনক ইতিহাসের জন্ম দিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং ৭১-এর স্বাধীনতা বিরোধী অপশক্তির দূষর জামায়াত ইসলাম। রিপোর্টার্স ইউনিটি ঢাকা, সেখানে স্লোগান ৭১ নামক একটা সংগঠন, পুরোপুরি অরাজনৈতিক সংগঠন। এখানে কোনো আওয়ামী লীগের লোকজন ছিল না। সেখানে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য, সংবিধানের বিষয়ে কথা বলার জন্য একটা সেমিনার ডাকা হয়েছিল। সেই সেমিনারে প্রায় ১৯ জন মুক্তিযোদ্ধাকে মেরে পিটিয়ে রক্তাক্ত করেছে জামাতের সেই শিবিরের বাস্টাররা। সেখানে লতিফ সিদ্দিকীকে মব করা হয়েছে, তারপর তাকে গ্রেফতার করা হয়েছে, ডিবি তাকে তুলে নিয়ে গিয়েছে।
সাধারণ ওই শিবিরের নেতাকর্মীরা, অথচ গ্রেফতার হলো মুক্তিযোদ্ধারা। লতিফ সিদ্দিকী 2014 সালে আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এরপর তিনি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিলেন না। 14 পরে 18 নির্বাচন গেছে, এরপর 24 নির্বাচন। এর মধ্যে লতিফ সিদ্দিকী আওয়ামী লীগ থেকে কি ধরনের সুবিধা নিয়েছে যে তাকে মবের মাধ্যমে গ্রেফতার করাইতে হবে? তিনি ধরে নিলাম সাবেক আওয়ামী লীগ নেতা, বাট তিনি তো একজন মুক্তিযোদ্ধা। এ দেশের প্রতিটা ইঞ্চিতে তাদের রক্ত ঘাম শ্রম রয়েছে। যাদের তাজা রক্তের উপর নির্মিত এই স্বাধীন বাংলাদেশ, তাদেরকে বাংলাদেশের মাটিতে অপমান হতে হচ্ছে, অপদস্থ হতে হচ্ছে, তাদেরকে মব আক্রমণ করতেছে, তাদেরকে জুতা মারার মতো স্লোগান দেওয়া হচ্ছে, তাদের গলা চিপে ধরা হচ্ছে। মুক্তিযোদ্ধাদের গলা চিপে ধরা হয় এই বাংলাদেশের মাটিতে, যেই বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে, যেই বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা নিজেদের তাজা রক্ত ঢেলে দিয়েছে, বিসর্জন দিয়েছে, 2 লক্ষ মা বোন তাদের সম্ভ্রম বিলিয়ে দিয়েছে। এই দেশে এই মাটিতে দাঁড়িয়ে সেই পরাজিত শক্তির দূষররা, তাদের উত্তরসূরিরা মুক্তিযোদ্ধাদেরকে মবের মাধ্যমে আক্রমণ করতেছে, গ্রেফতার করাচ্ছে। আর বাংলাদেশ নির্লজ্জ প্রশাসন সেই মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে যাচ্ছে ডিবি অফিসে। অথচ যারা মুভ করলো, যারা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে স্লোগান দিল, তাদেরকে কিচ্ছু করা হচ্ছে না। এই পুলিশ, এই ডিবি, এই এসবি, এই এনএসআই, এই ডিজিএফআই, এই আর্মি, প্রত্যেকটা প্রশাসনের প্রতি আমাদের যথেষ্ট সম্মান আছে। তারা এই দেশে চাকরি করতেছে, তারা রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী। যদি এদের স্বাধীন না হতো, মুক্তিযোদ্ধারা এদের স্বাধীন না করতো, তারা কি এই চাকরি পেত? তারা আজীবন পশ্চিম পাকিস্তানের দাস হিসেবে নিজেদেরকে সঁপে দিত। তারা একবারও ভাবছে না যে এই দেশটা এই শহীদ মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে, এই দেশটা জীবন্ত মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে। হায় রে বাংলাদেশ, এই লজ্জা, এর থেকে লজ্জা আর কিছু হতে পারে না। এই 10-11 মাসে মুজিবকে অপমান করেছে স্বাধীনতার মহানায়ক, মেনে নিলাম। মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দিয়েছে, মেনে নেওয়া যায়? যায়। মুজিব তো মরে গিয়ে বেঁচে গেছেন, কিন্তু যারা জীবন্ত অবস্থায় যাদেরকে জুতার মালা পরানো হচ্ছে, যাদের গলা চিপে ধরা হচ্ছে, এইগুলা কি মেনে নেওয়ার মতো বিষয়? মেনে নেওয়া যায়? আমাদের এই প্রজন্ম কি এতটাই বুদ্ধি প্রতিবন্ধী, এতটাই মস্তিষ্ক বিকৃত যে এরা এখন পর্যন্ত প্রতিবাদ করার সাহস পাচ্ছে না, এরা রাস্তায় নামছে না? এই দিন না আরো দিন আছে, এই দিন সেই দিনের কাছে নিয়ে যাবে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আবার হাজির হলাম যে ইউনূস শাহী পদত্যাগের জন্য 5টি দাবি দিয়েছেন সেনাপ্রধানের কাছে, এবং সেটা রাষ্ট্রপতির কাছে পৌঁছানোর দায়িত্ব নাকি সেনাপ্রধানকে দিয়েছেন। এটা হচ্ছে যে ভেতরকার একদম সলিড ইনফরমেশন, যে ইনফরমেশনটা এখন থেকে 3 ঘন্টা আগে আমি পেয়েছি। তো উনি পদত্যাগ করে কি করবেন? আসলে উনি পদত্যাগ করবেন বলতে, যেহেতু এখন কেউই ওনাকে আর বিশ্বাস করছেন না, ওনাকে পদত্যাগ করতে হবে। সেনাপ্রধানও চাচ্ছেন না যে ওনার আন্ডারে কোনো নির্বাচন হোক। একটা তত্ত্বাবধায়ক সরকার এনে সেই সরকারের অধীনে একটা নির্বাচন করবেন, তার আগে উনি পদত্যাগ করে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন। আর এই বিষয়ে আসলে সেনাপ্রধান বা রাষ্ট্রপতি চুপ্পুর চাইতে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের চাপ সর্বোচ্চ বেশি। তার কারণটা হচ্ছে যে আপনারা সকলেই জানেন, গত 30 তারিখ আপনার ঢাকার ওয়েস্টিন হোটেলে এক আমেরিকান নাগরিকের লাশ পাওয়া গেছে, যেটা বলা হয়েছে বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় এসেছে। ওয়েস্টিন হোটেলের একটা রুমে একজন আমেরিকান নাগরিকের লাশ পাওয়া গেছে। কিন্তু সেখানে আসল ঘটনাটা হচ্ছে যে এই আমেরিকান নাগরিক নাকি আজ থেকে 2 মাস আগে বাংলাদেশে এসেছিল। কোথায় ছিল এই 2 মাস কেউ জানে না। 30 তারিখে 29 তারিখে আমেরিকান এম্বাসি থেকে এই নাগরিকের জন্য ওয়েস্টিন হোটেলের এই রুমটি বরাদ্দ নেওয়া হয়, যেটার বিল থেকে শুরু করে সমস্ত কিছু এই নাগরিকের জন্য আমেরিকান এম্বাসি দেয়। এবং আমেরিকান এম্বাসি কেন দেয় সেটা কি জানেন? সেটা হচ্ছে যে এই লোক, এই ভদ্রলোক, উনি আমেরিকান সামরিক বাহিনীর বিশেষ সেলের কর্মকর্তা। উনি আফগান যুদ্ধ এবং ইরাক যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। তিনি সেই কোরের একজন কর্মকর্তা, এবং ওনার চাকরি আরো 2 বছর আছে, যেটা ওনার লিঙ্কেড প্রোফাইল থেকে জানা গেছে যে উনি এই 2 বছর পরে উনি অবসরে যাবেন।
তাহলে উনি এই 2 বছর পরে অবসরে যাবেন, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে কেন এবং কিভাবে উনি মারা গেলেন? উনি যখন মারা গেলেন তখন যে ঘটনাটা পরবর্তীতে পুলিশ বলেছিল যে ওনার লাশ ময়নাতদন্ত করতে দেয় নাই। উনি শনিবারে হোটেলে উঠেছেন, রোববারে দুপুর বেলায় যখন ওনার কোনো খাওয়া দাওয়া বা কোনো কিছুর অর্ডার দেয় নাই, তখন আপনার রুম সার্ভিস গিয়ে দরজা নক করে অনেক ডাকাডাকি করার পর পায় নাই, পরে মাস্টার কি দিয়ে ওই রুমের তালা খুলে দরজা যখন খোলা হয় তখন দেখা যায় যে উনি মৃত পড়ে আছেন। সাথে সাথে আমেরিকান এম্বাসি এবং তাদের ডাক্তাররা এসে বলেছিলেন না এটা স্বাভাবিক মৃত্যু, এই বলে তারা সেই লাশটা ওখান থেকে নিয়ে গেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমেরিকান সেনাবাহিনীর আর কতজন অফিসার এইখানে আছেন এই মুহূর্তে? তারা এখানে কি করছেন? তাদের কাজ কি? কিভাবে মারা গেলেন? এটা কিন্তু বাংলাদেশে যেহেতু মারা গেছে, বাংলাদেশের পোস্টমর্টম হওয়ার কথা ছিল, বাংলাদেশ জানার কথা ছিল, কিন্তু কোনো কিছুই জানতে চাননি। কোনো পত্রিকাও বলে নাই যদি সেনাবাহিনীর লোক ছিলেন, ইউএস সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন, এটা বলেনি। এই সব ঘটনাগুলো মিলিয়ে আপনার অবস্থা এমন পর্যায়ে পড়ছে যে ইউনূস প্রশাসনের উপর একটা চাপ পড়েছে। সেই চাপে এখন ইউনূস সাহেব 5টা দাবি জানিয়েছেন যে উনি পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে উনি চলে যাবেন। তবে তার 5টা শর্ত। শর্ত নাম্বার 1, ওনার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। শর্ত 2, অতীতের ওনার যত মামলা ছিল যেগুলো এখন খালাস দিয়েছে বিভিন্ন কোর্ট থেকে, সেগুলো পুনরুজ্জীবিত করা যাবে না। নাম্বার 3, ওনার যত প্রতিষ্ঠান আছে, এই যে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টেলিকম, গ্রামীণ হাসপাতাল, গ্রামীণ ইউনিভার্সিটি, এবং উনি যেই এখন ওই মানব পাচারের যে লাইসেন্সটা নিয়েছেন এবং বাকি ব্যবসা, কোনো কিছুর কোনো ক্ষতি সাধন করা যাবে না। এগুলো সব যেটা যেভাবে আছে ওভাবেই থাকবে। এইটার ব্যাপারে কেউ কোনো নাক গলাতে পারবেন না, মানে ব্যবসা বাণিজ্য ওনার চলতে হবে। নাম্বার 4, উনি সহ ওনার এই মন্ত্রী পরিষদের বাকি যারা আছেন ওনাদের সবাইকে সেফ এক্সিট বিশেষ চার্টার্ড বিমানে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিয়ে আসতে হবেন। এবং নাম্বার 5, জুলাই আগস্টের যে ঘটনা বা যা কিছু ঘটেছে, যা কিছু হয়েছে, এগুলো কোনো কিছুতেই উনি, ওনার পরিবার, ওনাদের যেই মন্ত্রী পরিষদ এই মুহূর্তে আছেন, উপদেষ্টা পরিষদ, তাদের পরিবার পোষ্য কাউকেই কোনো বিষয়ে জড়ানো যাবে না। এই 5টি শর্ত মেনে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন আমাদের সেনাপ্রধানের কাছে, এবং সেনাপ্রধানকে অনুরোধ করেছেন এই খবরটা যাতে রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেওয়া হয়। যদি এগুলো সব ঠিকঠাক হয় এবং এগুলো মেনে নেয়, তাহলে উনি এই সেফ এক্সিট নিয়ে বাংলাদেশ থেকে চলে যাবেন। এবং ওনার চলে যাওয়ার মূল কারণ নির্ঘাত আপনাদের বুঝাতে পেরেছি যে ওই আমেরিকান সেই সোলজার, বিশেষ বাহিনীর সেই সোলজার মৃত্যুটা আপনার আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন মনে করছে যে ওনার ইশারাতেই কেউ হয়তো গিয়ে হোটেলের ভেতরেই মেরে এসেছিল। কারণ যদি ওই লোক যদি স্বাভাবিক মৃত্যু হতো বা উনি যদি স্বাভাবিকভাবে মৃত্যু হতো, তাহলে ওটা পোস্টমর্টেম করতো বা দরজা লাগানোর পর দরজার উপরে ছিটকিনি লাগায় দেওয়া হইতো যাতে অন্য কেউ ঢুকতে না পারে, বা ভেতরে লক ছিল সেটা না করে এটা কার্ডে খোলা যায়। ওয়েস্টিন হোটেলে সব কার্ড ব্যবহার করে, মাস্টার কার্ড দিয়ে খোলা যায়, খুলেই দরজার ভেতরে পেয়েছেন। একজন লোক আগের দিন রাতে গেলে তো সেটা বন্ধ থাকবে, কিন্তু উনি হোটেলে ছিলেন সেই রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত উনি কোনো খাওয়ার দাওয়ার কোনো কিছুই অর্ডার করেন নাই, হোটেল থেকে এক ফোঁটাও বের হন নাই, কিছু নাই। এবং সিসিটিভির যত ফুটেজ আছে কোনো ফুটেজেই কিছু নাই। এই হচ্ছে যে মূল কাহিনী। তবে শর্ত ওই 5টাই দিয়েছেন ইউনূস সাহেব, যে 5টা মেনে নিলেই উনি যে কোনো মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যাওয়ার জন্য উনি রাজি হয়েছেন। আর আপনারা সারা দেশে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিভাবে সেনাবাহিনীও বিভিন্ন জায়গায় মারামারিতে আছে। নুরুর পরে আজকে আবার গার্মেন্টস শ্রমিকদের উপরে গুলি বর্ষণ করে একজন নিহত হয়েছে, এবং গার্মেন্টস শ্রমিকরাও বেধড়ক পিটানি দিয়েছে এই সেনাবাহিনীর সোলজারদেরকে,
এবং একজন সেনাবাহিনীর সোলজার আহত সোলজারকে নিয়ে যাওয়ার সময় অন্য সোলজাররা বলছে, স্যার অনুমতি দেন, কুত্তার বাচ্চা সবগুলোরে মেরে ফেলবো। তাহলে বাংলার জনগণ কুত্তার বাচ্চা নাকি হয়ে গেছে। তো সেই ভিডিওটাও আপনাদেরকে আমি আমার কথার শেষে দিয়ে দিচ্ছি, সেটাও আপনারা দেখে নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যার সৈনিক বিএমপি তহিদ স্যার, স্যার দেখেন স্যার আমাদের কর্পোরাল মোকাররম ওস্তাদকে কিভাবে মারছে স্যার, দেখেন স্যার ওই কুত্তার বাচ্চাদের মারে স্যার, আদেশ দেন স্যার। স্যার দেখেন স্যার কি করছে স্যার, মাথায় স্যার মারে স্যার। স্যার দেখেন স্যার আমরা স্যার প্রচুর পরিমাণে রক্ত করতেছে স্যার। স্যার একটু দেখেন